বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে একমত রাজনৈতিক দলগুলো ফ্যাসিলিটিস রেখে স্বাধীনতা দিলে সুফল মিলবে না বলছে বিএনপি। ভোটার রাজনৈতিক দলগুলি সহ সবাই সুষ্ঠু নির্বাচন চায় বলছে বিএনপি। পিআর পদ্ধতির নির্বাচনে দেশ স্বৈরশাসনে যাওয়ার আশঙ্কা। গণঅভ্যুত্থানে নেতাদের নিরাপত্তা না থাকলে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব, প্রশ্ন এনসিপির। ফ্যাসিস্ট হওয়ার পথ বন্ধের তাগিদ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ 14 জুলাই। ইতালির নাগরিক তাবিলা সিজার হত্যা মামলায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, বিএনপি নেতা কাইয়ুম সহ 4 জন খালাস। এনবিআরের আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। মধ্যপ্রাচ্যে নারী পাচারের অভিযোগে বিএমইটি সহ দায়ীদের বিরুদ্ধে মামলা। এবং গুপ্তচর সন্দেহে বিপুল সংখ্যক আফগানিকে ফেরত পাঠাচ্ছে ইরান, উদ্বেগ প্রকাশে জাতিসংঘ। বিতাড়ন নয়, প্রত্যাবর্তন বলছে তেহরান। আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের নীতিগত সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো। বিভাগীয় শহরে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চের বিষয়ে একমত তারা। তবে দোসরদের রেখে বিচার বিভাগকে স্বাধীনতা দিলে ফ্যাসিস্টরাই তার সুবিধাভোগী হবে বলে দাবি করে বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 9ম দিনের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা হয়। এজেন্ডায় থাকলেও বাদ পড়ে জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি। আলোচনা শেষে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরে রাজনৈতিক দলগুলো। যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। ক্ষমা প্রদর্শনের যে বিষয়টিকে অবারিত এবং একই সাথে নিরঙ্কুশ করে রাখা হয়েছিল, সেই জায়গাটাতে অবশ্যই আইনের বিধিবিধান প্রয়োজন। আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। কনস্টিটিউশনের আর্টিকেল 100-এর যে বিধানটা বর্তমানে আছে তার সাথে একটা বাক্য সংযোজন করার বিষয়ে সবাই একমত হয়েছে যে তবে রাষ্ট্রপতির এই ক্ষমতা সংসদে প্রণীত আইনের দ্বারা পরিচালিত হইবে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়েও মতামত তুলে ধরেন দলগুলোর নেতারা। সবাই দীর্ঘ আলোচনার পরে আমরা এখন একমত হয়েছি যে সংবিধানে আমাদের ইউনিট একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এক কেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। স্টেটের যে ইউনিটারি ক্যারেক্টার আছে সেটাকে ভায়োলেট করে যায়, এই যুক্তির বিপক্ষে গিয়ে বা এই যুক্তিকে পাশ কাটিয়েই যেন স্থায়ী বেঞ্চগুলো স্থাপন করা হয় তার ব্যাপারে আমরা একমত হয়েছি। ঢাকার বাইরে প্রয়োজনীয় স্থানে শুধু বিভাগীয় হেডকোয়ার্টার হবে এমন কথা নাই, যেখানে সুপ্রিম কোর্ট উপযুক্ত মনে করবে সেই জায়গায় স্থাপন করতে হবে। এই বিষয়টা বাধ্যতামূলক করার জন্য আমার পরামর্শ ছিল এবং পরবর্তীতে একটা বিকল্প পরামর্শ দিয়েছি, সেটা হচ্ছে যদি পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের সংবিধানে পরিবর্তন এনে, সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত, বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক। প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগের ফ্যাসিস্টদের বিরুদ্ধে নেয়া সরকারের ব্যবস্থা যথেষ্ট নয়। তাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটির জন্য ফিক্স করতে হবে, তাদের শুধুমাত্র চাকরি গেলে হবে না, তাদের ক্রিমিনাল অফেন্সের জন্য বিচারও করতে হবে। যদি আমরা সেটা নিশ্চিত করতে পারি তাহলে পরে অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কার্যকর হবে। আদারওয়াইজ এই ফ্যাসিস্টদেরকে বহাল রেখে আপার এবং লোয়ার জুডিশিয়ারিতে যতই আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি করি না কেন, সেটার বেনিফিশিয়ারি এরাই হবে। 3 দিনের বিরতি দিয়ে সোমবার আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক এবং নিবন্ধন সংস্কার নীতিমালা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে নীতিমালা প্রণয়ন করা ঠিক হবে না। কারো সঙ্গে আলোচনা ছাড়াই একতরফাভাবে এই নীতিমালা করার অভিযোগও করেন তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির খসড়া টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন প্রযুক্তি সহ অনেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা নেই উল্লেখ করে তিনি বলেন, এতে বড় কোম্পানিগুলো সুযোগ নিতে পারে। বড় মোবাইল বড় অপারেটররা একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। এতে প্রতিযোগিতা কমে যাবে, ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। এসএমইদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে। ডিরেগুলেশনের নিয়ন্ত্রণ শিথিল পরে এসএমই, বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে এমন নীতি প্রণয়ন ঠিক হবে না বলেও জানান বিএনপি মহাসচিব। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে, বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। নীতি প্রণয়নে রাজনৈতিক দল বা জনগণের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানায় বিএনপি। এই টেকনোলজির সুফল যাতে জনগণের কাছে পৌঁছে, সেটাই তো আমরা চাই। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ভোটার, রাজনৈতিক দল সহ সবাই সুষ্ঠু নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে। আরো জানাচ্ছেন ইউসুফ ভুঁইয়া। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান কার্যালয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুশান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে দুই দেশের বিনিয়োগ, কৃষি, জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া। সবাই স্থিতিশীল নির্বাচন চায় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে এখানে। ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে রংপুরে ড্যাব আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে। যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। এ পদ্ধতি স্থানীয় পর্যায়ে নেতা তৈরির প্রধান অন্তরায় হবে বলেও মনে করেন রিজভী। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। অভ্যুত্থানে নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আপামর মানুষের নিরাপত্তা কোথায়? কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব? এমন প্রশ্ন তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জুলাই পদযাত্রা কর্মসূচির তৃতীয় দিনে নীলফামারী সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে তিনি এই কথা বলেন। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলেও জানান নাহিদ ইসলাম। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন, জানাচ্ছেন আলিয়া কাসাকাশ। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিন বৃহস্পতিবার বেলা 12:15টায় সৈয়দপুর কেন্দ্রীয় গোরস্থানে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতে যান এনসিপি নেতারা। অশ্রুসিক্ত নয়নে ছেলে হত্যার বিচার চান সাজ্জাদের বাবা। আহ্বান জানান বিচার, জুলাই সনদের আগে নির্বাচন না দেয়ার। আগে আমরা সনদ চাই, তারপরে উন্নয়ন চাই, তারপরে হলো আপনার নির্বাচন। এটাই আমার চাওয়া পাওয়া। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে ফ্যাসিস্ট উৎপাদনের সব পন্থা বন্ধ করতে হবে। প্রচলিত সংবিধানকে আওয়ামী বিধান আখ্যা দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তিনি। আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। যেগুলোর কারণে ফ্যাসিস্ট উৎপাদন হয়, সে ফ্যাসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলো আমাদের বন্ধ করতে হবে। সেজন্য আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন, আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন এবং এই সংবিধান নামে যেটি আমাদের বাংলাদেশে রয়েছে এটি সংবিধান না, সেটা হচ্ছে আওয়ামী বিধান।
দফায় দফায় এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নেতাদের উপর হামলার বিচার না হওয়ায় ক্ষোভ জানান নাহিদ ইসলাম। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে জানান শঙ্কার কথা। যে গতকাল রাতে ঢাকায় আমাদের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং এটি প্রথমবার নয়, এই নিয়ে খুব সাম্প্রতিক সময়ে এটি দুইবার এই ঘটনাটি ঘটলো। আমরা এর আগের ঘটনা তো একটি মামলা করেছি, আমরা কিন্তু কোনো প্রতিকার পাইনি, গ্রেফতার পাইনি। আমাদের নিরাপত্তা যদি প্রশাসন দিতে না পারে তাহলে এই যে হাজারো শহীদ, হাজারো আহত, তাদের পরিবার, এদের নিরাপত্তা এবং দেশের আপামর মানুষের নিরাপত্তা এই প্রশাসন কিভাবে নিশ্চিত করবে, কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন এই পরিস্থিতিতে হবে, সেই প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে তৈরি হচ্ছে। পরে তরুণ নেতারা শহরের হাতিখানা বিহারী ক্যাম্প পরিদর্শনে গেলে তাদের ঘিরে ধরেন সাধারণ মানুষরা। বর্ণনা করেন আন্দোলনের বিভীষিকাময় দিনগুলোতে নির্যাতনের নির্মমতার কথা। অনেক নির্যাতন, দরজা আমার বউকে গাল দিল, গান্দা গান্দা বললে বার কর তোর স্বামীকে, না বার করলে তোদেরকে নিয়ে যাব ধরে। আমরা কোথাও গেলে আমাদের বিচার হয় না, আমরা অনেক কষ্টতে ছিলাম, এখনো আছি কষ্টতে। তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন নারী নেত্রীরা। তারা অভ্যুত্থানের মধ্যে যে অংশগ্রহণ করেছেন, এই অংশগ্রহণের যে ন্যায্য হিস্সা এটা ওনাদেরকে দিতে হবে এবং ওনাদের জীবনের যত অসুবিধা আছে, ওনাদের রাষ্ট্রের প্রতি যত অভিযোগ আছে, এগুলো আমাদেরকে মিটাতে হবে। ক্যাম্পের পুরুষরা তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কেউ তাদের পাশে থাকেনি। এই ক্যাম্পের মহিলারা, নারীরা সামনে আগায়ে পুরুষদের পাশে ছিল। পরে নীলফামারী শহরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রাটি পঞ্চগড় অভিমুখে রওনা করে। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগ, মৎস্য খাত, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং শিক্ষা ও খেলাধুলা সহ যুব উন্নয়নের মতো ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাটসুরার সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, জাপান সবসময় বাংলাদেশের একজন নির্ভরযোগ্য বন্ধু। সম্প্রতি আমি জাপান সফর করেছি এবং আমি ও আমার প্রতিনিধি দল যে আন্তরিকতা এবং আতিথ্যতা পেয়েছি তাতে আমরা গভীরভাবে আবেগ আপ্লুত। এ সময় মিয়াজাকি কাতসুরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং জুলাইয়ে গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন। লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে সরকারি চাকুরি অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সরকারি চাকরি অধ্যাদেশের কোন কোন বিষয় সংশোধন হচ্ছে সেই বিষয়ে কিছু বলা হয়নি। এছাড়া 3 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, জাতীয় প্রতিবন্ধী দিবস এবং 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পাশাপাশি পারমাণবিক জ্বালানি এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণে যৌথ কনভেনশনে সইয়ে প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। গণ আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। 14 জুলাই আদেশের দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, যা জুলাই আগস্টের কোন মামলার প্রথম অভিযোগ গঠন হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিন 8 আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে যুক্তি তুলে ধরে আসামিপক্ষ। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম রেড জোন ছিল রাজধানীর চানখারপুল। 5 আগস্ট সরকার পতনের দিনও ডিএমপির উপকমিশনাররা শাহবাগ থানায় এসে 2 শতাধিক পুলিশ সদস্যকে আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ দেন। এমন নির্দেশনা পেয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে আইন শৃঙ্খলা বাহিনী। সেদিন ছাত্রদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি দমনের নির্বিচারে গুলি চালায় তারা। চানখারপুলে সেদিন শহীদ হয় স্কুল ছাত্র আনাস সহ 6 জন। ওই ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার চার্জ গঠনের শুনানি করে আসামি ও রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে মামলার চার্জ গঠনের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করে ট্রাইব্যুনাল 1। চার্জ ফ্রেম করার মতো যথেষ্ট উপাদান আছে এবং ডিসচার্জ করার মতো কোনো উপাদান নাই, কাজেই চার্জ ফ্রেম হবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। প্রসিকিউশন বলছে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে পাওয়া নির্দেশনা বাস্তবায়ন করে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা। 50টারও বেশি ডিস্ট্রিক্টে, অর্থাৎ 54টা আমরা একটা তথ্য পেয়েছি, একটাতে 47টা তথ্য আছে। এইখানে একই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে।
কি অপরাধ একই ধরনের। এই অপরাধটার মধ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করা হয়েছে, SMG ব্যবহার করা হয়েছে। আর ড্রোন সিস্টেমটা কি, আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করার জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে, শনাক্ত করা হয়েছে। এই শনাক্ত করার পরে হেলিকপ্টার উড্ডয়ন করেছে, শনাক্ত ওখানে গুলি করা হয়েছে। গ্রেফতার থাকা আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন তাদের আইনজীবীরা, আর পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স। ন্যায় বিচারের প্রত্যাশা আসামি পক্ষের আইনজীবীদের। 2024 সালের জুলাই আগস্ট মাসে যে ঘটনা ঘটেছে, আসামির বিরুদ্ধে যে অভিযোগ, সেই ঘটনার সময় আসামি পুলিশের একজন কনস্টেবল হিসাবে তার উপর প্রযোজ্য দেশীয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তিনি জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্বরত ছিলেন। এর আগে কারাগারে থাকা 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে হওয়া 27 মামলার মধ্যে এটি প্রথম মামলা যার চার্জ গঠনের মাধ্যমে শুরু হবে জুলাই হত্যাযজ্ঞের আনুষ্ঠানিক বিচার। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রায় 1 দশক আগে রাজধানী গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে বিএনপি নেতা কাইয়ুম সহ 4 জনকে বেকসুর খালাস করা হয়েছে। রায় অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানান রাষ্ট্র এবং আসামি পক্ষ। আরও জানাচ্ছেন তন্দ্রতারুণ্য। 2015 সালের 28 সেপ্টেম্বর গুলশানে ইতালীয় নাগরিক তাবেলা সিজারকে হত্যা করে দুর্বৃত্তরা। এই মামলায় বিএনপি নেতা MA কাইয়ুম সহ 7 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় 10 বছর পর বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। যার প্রেক্ষিতে আদালত সমস্ত কিছু বিবেচনা করে আজকে যে সংক্ষিপ্ত রায় দিয়েছে, এখানে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং 3 জনকে খালাস দিয়েছে, আর একজন শুরু থেকে পলাতক থাকে তাকে খালাস প্রদান করা হচ্ছে। মোট 4 জনকে খালাস দিয়েছে। রায়ের প্রধান আসামি বিএনপি নেতা MA কাইয়ুম ও তার ভাই আব্দুল মতিন সহ 4 জনকে খালাস দেন আদালত। আসামি পক্ষের আইনজীবীর দাবি, শুধু রাজনৈতিক কারণেই MA কাইয়ুমকে এ মামলায় জড়ানো হয়। বিএনপির একজন নেতা এবং বাড্ডার কমিশনার ছিলেন, তাকে এই মামলায় জড়িত করেছে বিএনপিকে একটা কালার দেওয়ার কারণে। আর রায় নিয়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। তন্দ্রতারুণ্য, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক ইনকামিং কলে দেশে ক্ষতি 9,000 কোটি টাকা। টেলিকম সেবায় এমন দুর্নীতির অভিযোগে 6 জনের বিরুদ্ধে, যার মধ্যে অন্যতম দুদকের সাবেক কমিশনার জহুরুল হক। দুদকের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে যে কোনো সময় মামলার আসামি হতে পারেন সংস্থাটির সাবেক এই কমিশনার। এর আগে তার পাসপোর্ট বাতিল করে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে, জানিয়ে অনুসন্ধান করছে সংস্থাটি। রাজস্ব ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে এনবিআরের 2 সদস্য সহ 16 কর্মকর্তার বিরুদ্ধে সম্পদের ফিরিস্তি খুঁজবে তারা। এদিন ভুয়া পাসপোর্টে মধ্যপ্রাচ্যে নারী পাচারের অভিযোগে বিএমইটি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলাদিত্য রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের আন্দোলনের রেশ কাটতে না কাটতেই প্রতিদিনই দুদকের জালে জড়াচ্ছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা। গত কয়েকদিনে এনবিআর সদস্য সংস্কার ঐক্য পরিষদের নেতাসহ 11 জনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হয়েছে। বৃহস্পতিবার নতুন করে আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে রাজস্ব ফাঁকির সুযোগ সৃষ্টি করে দেওয়ার বিস্তর অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে আজকে আরও 5 জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন দুদক। এদিন গৃহকর্মী হিসেবে ভুয়া পাসপোর্টে নারীদের মধ্যপ্রাচ্যে পাচারের অভিযোগে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বিএমইটি সহ এজেন্সির 9 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ঢাকার কিছু অসাধু কর্মকর্তা ও বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে ভুয়া কাগজপত্র তৈরি করে নারীদের বিদেশে পাচারের অভিযোগের প্রেক্ষিতে বিএমইটি এবং কিছু এজেন্সির মোট
9 জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 20 কোটি টাকা ঘুষ লেনদেনের অনুসন্ধানে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে আগামী 14 জুলাই তলব করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং দুর্জয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার রাতে বিশেষ অভিযানে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে দুর্জয়কে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।